সামন্ততন্ত্রের সাথে তার সহ অবস্থান, এই দুইটার পূর্বেরটা চলে গেলেও এটা বিটার এক্সপিরিয়েন্স, সাথে যেটা আছে সেটাও গ্রহণযোগ্য, কোনো বিকল্প নয়। অতএব তার সামনে কি স্বাধীনতা, আর না হলে সামন্ত পাঞ্জাবের অধীনতা। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসার নাম হচ্ছে তার নতুন স্বাধীনতা, সেলফ ডিটারমিনেশন এবং অটোনমি। এবং এই যে এরকম একটা সাহসী, এরকম একটা বাস্তবধর্মী এবং এটা একটা ভবিষ্যৎগামী একটা ন্যাশন হয়ে ওঠার এবং এটা রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া এবং প্রকল্প, এটা হচ্ছে 60-এর দশকের তরুণদের, 60-এর দশকের চিন্তকদের, বাংলাদেশ অঞ্চলের লোকদের প্রতি তাদের অবদান। এবং তাদের এই চিন্তাগত অবদানের সারাংশ হচ্ছে এই 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এখন 60-এর দশকে হয়েছেটা কি, ঘটনাটা কি? 60-এর দশকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে যে বুদ্ধির মুক্তি আন্দোলন থেকে শুরু করে চিন্তা ভাবনার যে নবজাগরণ সৃষ্টি হয়, সেইটার একটা ফসল হচ্ছে দর্শনের আকাঙ্ক্ষার ব্যবধান অনেক ঘটে গেছে। সেটা কি? উপনিবেশ চলে যাওয়া, সেটা যেমন তার জন্য সমাধান নয়। উপনিবেশ উত্তরকালে পাকিস্তান কাঠামোর ভিতরে অভিজাত সামন্ততন্ত্র এবং সামরিক কাঠামো তার জন্য প্রত্যাশিত নয়। সুতরাং আইয়ুব খানের যে সামরিক শাসনটা প্রতিষ্ঠিত হইল, এই সামরিকতা পূর্ব পাকিস্তানের তথা পূর্ব বাংলার তরুণদের যে পাকিস্তান কাঠামোর ভিতরে আত্মবিকাশের আকাঙ্ক্ষা, সেটার উপর একটা চপেট আঘাত, একটা হতাশা দিয়েছে। এটার এক নম্বর লোক হচ্ছেন শেখ মুজিবুর রহমানের ভিতরে দেখা যাবে, শেখ মুজিবুর তো আগের জেনারেশনের, ফলে শেখ মুজিবুর রহমানের ফলোয়ার হয়ে যারা উঠতেছেন তারা কিন্তু আবার এই জেনারেশনের এই দিয়ে। অতএব 60-এর দশকে দেখা যাচ্ছে যে এই সামরিক শাসন আসার ভিতর দিয়ে গণতান্ত্রিক সম্ভাবনাকে নাকচ করে দেওয়া হচ্ছে। তারপরে উচ্চ ক্লাস, আশরাফ ক্লাস, যারা জমিদার শ্রেণী, যেটার অধিকাংশের ডমিনেন্স হচ্ছে পশ্চিম পাকিস্তানে, সেই ক্লাস। অন্যদিকে আবার এখানে মোল্লা শ্রেণীর একটা উৎপাত শুরু হয়েছে, আরেক দিকে হচ্ছে আমলা শ্রেণী। এই যে সেনা, আমলা, তারপরে সামন্ত, মোল্লা, এই চার কাঠামো, যে চারটা খুঁটি একসাথ হয়ে যে রাষ্ট্রকে চিপে ধরেছে, এই রাষ্ট্রটা আর যাই হোক, এটা একটা তারুণ্যদীপ্ত শিক্ষিত তরুণের আকাঙ্ক্ষার রাষ্ট্র নয়। এটার ভিতরে স্বপ্ন নাই, এটার ভিতরে পুরাতনের পুনরাবৃত্তি আছে। অতএব পুরাতনের যে পুনরাবৃত্তি, এটা অনেকটাই হচ্ছে বার্ধক্য পীড়িত এবং বার্ধক্য তাড়িত। অতএব এই বার্ধক্যের বিরুদ্ধে, অর্থাৎ ওই যে চার কাঠামো, সেনা, আমলা, মোল্লা এবং সামন্ত প্রভু, এই চার কাঠামোর বাহিরে গিয়ে একটি গণতান্ত্রিক, একটা সিকুলার এবং একই সাথে একটা ডেমোক্রেটিক শব্দটা আমি আগে বলেছি, এবং সেই সময়ের একটা বড় আকাঙ্ক্ষা ছিল সমাজতান্ত্রিক চিন্তা। এই নিয়ে একটা বাংলাদেশ রাষ্ট্র, বিশেষ করে সাথে সাথে জাতীয়তাবাদ, একটা রাষ্ট্র গঠিত হোক, এই যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো, এই আকাঙ্ক্ষার ফাউন্ডেশনে আছে তার ভাষা কেন্দ্রিকতা। ভাষা মানে আত্মপ্রকাশের মানুষের প্রথম এবং শেষ ভরসা হচ্ছে তার ভাষা। সুতরাং এই ভাষা কেন্দ্রিক পূর্ব বাংলায় যে নিজেরে প্রকাশ করো এবং নিজেকে চিনো, এই বোধে আমি থেকে যে আমরা গড়ে উঠে, সেই আমরার মুক্তির আকাঙ্ক্ষাটা কিন্তু ওই আইয়ুব খানের সামরিক শাসন পরবর্তী, বিশেষ করে ভাষা আন্দোলনের পরে যেটা ঘটে, সেটুকু নিবুণ অবস্থা থাকলেও আইয়ুব খানের সামরিক শাসনের ভিতর দিয়ে কিন্তু তরুণ যুবকদের ভিতর থেকে পূর্ব বাংলায় পাকিস্তানের সম্ভাবনা অনেকটাই অন্ধকার হয়ে ওঠে। ফলে এই তরুণদের মধ্যে সেলফ ডিটারমিনেশনের আকাঙ্ক্ষা এবং অটোনমির আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে, যা পরবর্তীতে ইয়াহিয়া খান এবং আইয়ুব খানের উদ্যোক্তের কাছে পরাস্ত হয়নি, সেটাকে ডিফাই করতে গিয়ে যুদ্ধে পরিণত হয়ে সেই যুদ্ধের ভিতর দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ফলে 60-এর দশকে আপনি কি দেখতে পাচ্ছেন? একটা সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের ভিতরে যখন নতুনের সম্ভাবনা নাকচ হয়ে গেল, তখন সেই
নাকচ হয়ে যাওয়া অবস্থার ভিতর থেকে তরুণদের উদ্দীপিত বাস্তবতা তাকে নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষার দিকে চালিত করছে। সেই চালিত আকাঙ্ক্ষার নাম হচ্ছে যে বাংলাদেশ আন্দোলন বা স্বাধীন বাংলাদেশের পথে যাত্রা। এবং এই যাত্রা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হওয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়ে যায়নি, সেটার চলমানতা আবার এই 2024 সালের গণ অভ্যুত্থান সহ বারবার গণ অভ্যুত্থানের ভিতরে জারি আছে। এখানে কথা আছে, এটা হলো রাজনৈতিক দিক। 60-এর দশকের আর একটা বড় তাৎপর্য হচ্ছে সাহিত্যিক জাগরণ, সাংস্কৃতিক জাগরণ এবং বুদ্ধিভিত্তিক প্রকাশ। আপনি দেখবেন 60-এর দশকে এখানে দুর্দান্ত সব কবিতা লেখা হচ্ছে, 60-এর দশকে অসাধারণ সব গান লেখা হচ্ছে, জহির রায়হানের মতো দীপ্তিমান লোকরা সিনেমায় আসতেছে, ঠিক আছে। এখানে দেখবেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো হচ্ছে এবং শিল্প সাহিত্যে বিভাজনের ভিত্তিতে যে নবকুপমণ্ডুকতার সৃষ্টি হয়েছিল পাকিস্তান কাঠামোর ভিতরে, সেটাকে ভেঙে ফেলে রিভিশন করা, যে রবীন্দ্রনাথ পড়া যাবে না, রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী পালন করা যাবে না, কেন যাবে না, কি হয়েছে পড়লে, এই যে পড়ে পড়ে দেখি, এইরকম একটা এক্সপেরিমেন্টাল এবং ডিফাই করার ভিতর দিয়ে নতুন সাংস্কৃতিক জাগরণ আসে। আরেকটা ব্যাপার হচ্ছে দেখতে হবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পরে এখানে যে মানুষের ভিতরে নতুন স্বাধীনতার ভিতর দিয়ে নতুন ক্লাস তৈরি হয় এবং এর ছুঁয়ে পড়া সুফল যে গ্রাম বাংলার লোকরাও ভোগ করছে, তার ফলে কি হলো, নতুন আহ্বানে কৃষকের ছেলে সেই নোয়াখালী থেকে আসাম আব্দুর রবের মতো লোকরা, যার জন্ম হয়েছে একটা চরাঞ্চলে, তিনি নিজেই বলছেন চরাঞ্চলে হয়েছে, এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং আসার মধ্য দিয়ে দেখা গেল যে একটা নতুন শ্রেণী এসেছে, যারা প্রত্যেকে প্রায় গ্রাম থেকে এসেছেন। এই যে গ্রাম থেকে এসে শহরের সাথে মিশেছেন, এই মিশার ভিতর দিয়ে তারা নতুন একটা আগ্রহ এবং আকাঙ্ক্ষা বোধে উজ্জীবিত হয়েছেন। এই উজ্জীবনকে শানিত করেছেন একদিকে বামপন্থীরা চিন্তার দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, আর রাজনৈতিক দিক থেকে তেজোদ্দীপ্ত করেছেন শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানীরা। ফলে মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্বের দিকটি, অন্যদিকে বামপন্থীদের ইন্টেলেকচুয়াল এবং কালচারাল যে সহায়তা, অনুপ্রেরণা এবং সাধনা, রাজনৈতিক সাধনা এবং সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সাধনার যে যৌথ মিলন, এই মিলনটা হচ্ছে 60-এর দশকের একটা অন্যতম বড় কন্ট্রিবিউশন, বড় প্রকাশও বলতে পারেন আমাদের জাতীয় জীবনে। যে কারণে 60-এর দশকের রাজনৈতিক নেতৃত্ব, 60-এর দশকের বুদ্ধিভিত্তিক বিকাশ, 60-এর দশকের শিল্পী সাহিত্যিক বা শিল্প সাহিত্যের যে প্রকাশ, সমস্তটা মিলালে এখনো পর্যন্ত দেখবেন আমাদের 47 পরবর্তী আজকের 2024 সাল পর্যন্ত সবচেয়ে গ্লোরিয়াস দশক হচ্ছে 60-এর দশক। এবং আজও বাংলাদেশে যে বিপ্লব, অভ্যুত্থান, চিন্তা ভাবনা, এগুলো ধরন ধারণ, পদ্ধতি, প্রক্রিয়া, সমস্ত কিছু 60-এর দশকের লিগ্যাসিকে এদিক ওদিক করে বহন করে যাচ্ছে। সুতরাং সাবেদিন যখন আজকে স্বাধীনতার পটভূমি 1960-এর দশক নিয়ে কথা বলছে, তখন এটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আগামীতে আমরা যারা বাংলাদেশকে রিমেকিং, পুনর্গঠন করতে চাই, রিশেপিং, পুনরাকৃতি দিতে চাই, অথবা তাকে রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে পুনর্বিন্যাস করে আমাদের মতো করে দেখতে চায়, তাদের জন্য একটা বড় অনুপ্রেরণা হচ্ছে বুদ্ধিভিত্তিকভাবে এবং রাজনৈতিকভাবে দুই দিক থেকে শার্প এবং শক্তিমান ও আত্মবিশ্বাস হয়ে বিচ্ছিন্ন নয়, সমভাবে সামনের দিকে অগ্রযাত্রা করা। এর ভিতর দিয়ে যেটা অর্জিত হবে সেটা হয়তো আরো 50 বছর পরে পুরাতন মনে হবে, কিন্তু এটা আবার তাদের জন্য অনুপ্রেরণা হবে তারা এগিয়ে যাওয়ার জন্য। আমরা পেছনে তাকাই পিছনে যাওয়ার জন্য নয়, আমরা পেছনে তাকাই মূলত আমরা সামনে যাওয়ার জন্য।